नमस्कार देखছেন टक टू बांगला আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আরএসএস এবং বিজেপি এই দুজনের মধ্যে দুটো সংগঠনের মধ্যে কিন্তু বেশ খানিকটা চাপানুতর চলছে কয়েকদিন ধরেই। তার কারণ আপনাদের আগেই বলেছি যে ৪ঠা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত একদম নিউ দিল্লির কেশব কুঞ্জে আরএসএস এর দপ্তরে কিন্তু মোহন ভাগবত একটা ৩ দিন ব্যাপী বৈঠক করলেন, যেখানে বিভিন্ন ধরনের সাংগঠনিক কথাবার্তা হলো। যে সাংগঠনিক কথাবার্তার মধ্যে যুক্ত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে এমন খবর উঠে আসছে যে এই মুহূর্তে কিন্তু মোহন ভাগবত চাইছেন যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি তার পদ থেকে ইস্তফা দিন। তার কারণ ৭৫ বছরের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী এবং আগামী সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ নরেন্দ্র মোদী ৭৫ বছর পূর্ণ করবেন। এবং বিজেপির যে নিয়মটা ২০১৪ সালে নরেন্দ্র মোদী একদম প্রধানমন্ত্রী হওয়ার পর বানিয়েছিলেন যে ৭৫ বছরের পরে ছেড়ে দিতে হবে, একদম যে কোনো দায়িত্বে অ্যাক্টিভ পলিটিক্সে আর থাকা যাবে না। বিজেপি সেই নিয়ম একদম প্রণয়ন করে লালকৃষ্ণ আদবানিকে ছেটে দিয়েছে, মুরলী মনোহর যোশীকে ছেটে দিয়েছে, সুমিত্রা মহাজনদের মতো নেতৃত্বকে ছেটে দিয়েছে। তাহলে সেই একই নিয়ম কেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হবে না? এবং সেটা নিয়েই আমরা গত কয়েকদিন ধরে চাপানুতর দেখতে পেয়েছিলাম। এবং এই মুহূর্তে অমিত শাহ বিজেপির সেকেন্ড ইন কমান্ড এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিনা তার রিটায়ারমেন্টের পরে কি করবেন, অর্থাৎ রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের পরে কি করবেন, সেটা এবার একদম প্রকাশ্যে জানালেন। তার কারণটা কি? এই প্রশ্নই কিন্তু এখন রীতিমতন রাজনৈতিকভাবে চাপানুতর তৈরি করেছে সারা দেশে। এবং অবশ্যই এই মুহূর্তে কেন রিটায়ারমেন্ট নিয়ে ভাবছেন ৬০ বছর বয়সী অমিত শাহ, সেটাও কিন্তু প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই খবরের শেষে পর্যন্ত দেখুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের বলি যে অমিত শাহ একদম সরাসরি কিন্তু জানিয়ে দিলেন যে তিনি বইপত্র পড়বেন, বেদ উপনিষদ নিয়ে থাকবেন এবং প্রাকৃতিক বিভিন্ন ধরনের ক্ষেত কামার নিয়ে থাকবেন। এবং সেই কথা বলার পর থেকেই কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে যেটা প্রশ্ন উঠেছে যে বারংবার যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সাল পর্যন্ত তিনি প্ল্যান বানিয়ে রেখেছেন, কখনো অমিত শাহ বলেন ২০২৯ সাল পর্যন্ত, ২০৩৪ সাল পর্যন্ত তাদের লোকসভায় কেউ হারাতে পারবে না, সেই সমস্ত কথা হঠাৎ করে কি এমন হলো যে রিটায়ারমেন্টের কথা বলছেন অমিত শাহ? অমিত শাহ কি বলছেন সেটা আগে শোনাই আপনাদের, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। দেখুন, অমিত শাহ বলছেন যে রিটায়ারমেন্ট করার পর, রাজনীতি থেকে সরে যাওয়ার পর তিনি নাকি শুধু বইপত্র নিয়ে থাকবেন। দেখুন তো কি বলছেন আগে অমিত শাহ। मैंने तो तय किया है कि मैं जब भी रिटायर्ड हो जाऊंगा मैं मेरे बाकी का जीवन वेद उपनिषद और प्राकृतिक खेती के लिए खर्च करूंगा। আপনারা দেখলেন অমিত শাহ বলছেন একদম সরাসরি রিটায়ারমেন্টের পর অমিত শাহ আর কোনোভাবেই কিন্তু রাজনীতিতে থাকবেন না এবং সরাসরি বেদ নিয়ে তিনি চর্চা করবেন, উপনিষদ নিয়ে চর্চা করবেন এবং সামগ্রিকভাবে একদম প্রাকৃতিক ক্ষেত খামার নিয়ে চর্চা করবেন অমিত শাহ। যে অমিত শাহ শুধুমাত্র একটার পর একটা রাজ্য দখলের কথা ভাবেন, যে অমিত শাহ শুধুমাত্র বিজেপির সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি হবে সেই কথা ভাবেন, যে অমিত শাহর নামে বারংবার অভিযোগ ওঠে যে বিভিন্ন জায়গার ঘোড়া কেনা বেচা করে, অর্থাৎ এমএলএ এমপি কেনা বেচার মাধ্যমে তিনি সরকার তৈরি করেন, বিভিন্ন রাজ্যে গিয়ে সরকার ভাঙিয়ে তিনি সরকার তৈরি করেন, ঠিক সেই জায়গা থেকে অমিত শাহ হঠাৎ কেন রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণের পরে কি করবেন সেটা নিয়ে ভাবছেন? তার কারণ এখনো তো তিনি অন্তত ৭৫-এর দোরগোড়ায় পৌঁছাননি, আরো ১৫ বছর বাকি আছে তার ৭৫ বছর হতে। তাহলে এই মুহূর্তে কি কোথাও গিয়ে মোদী অমিত শাহের যুগ শেষ হতে যাচ্ছে? সেইটাই কি একটা সংকেত দিচ্ছে? এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন যে মোদী যদি না থাকেন তাহলে কিন্তু অমিত শাহর যে ভ্যালু বিজেপির অন্দরে সেটা কিন্তু আর বিশেষ থাকবে না এবং আবারও কিন্তু একটা আরএসএস এর
কর্তৃত্ব স্থাপন হবে। এবং অবশ্যই আমরা সবাই জানি যে আরএসএস এর প্রধান মোহন ভাগবতের সঙ্গে অমিত শাহর কিন্তু তেমন কোনো সুসম্পর্ক থাকার কোনো জায়গা নেই। বলাই বাহুল্য যে মোদির পর যদি নতুন কোনো প্রধানমন্ত্রী আসে, একদম 75 বছর বয়সে যদি মোদিকে রিটায়ারমেন্ট নিতে হয়, তাহলে কিন্তু অমিত শাহ তার সেই মৌরসি পাট্টাটা আর হয়তো চালাতে পারবেন না। এবং সেই জায়গা থেকেই কোথাও গিয়ে হয়তো মোদির রিটায়ারমেন্ট সম্বন্ধে তিনি কিছু না বললেও তার রিটায়ারমেন্টের পরবর্তীতে কি করবেন সেটা নিয়েই এখন ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন অমিত শাহ। এবং সেটাই কিন্তু এখন রীতিমতন একটা জল্পনা তৈরি করেছে। প্রত্যেকটা এই মুহূর্তে যা পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় জনতা পার্টি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেভাবে হোঁচট খাচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু বেশ ভাবাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে বিহারে কিন্তু আজকে গিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি কিন্তু সরাসরি সেখানে গিয়ে যে ছবিটা প্রদর্শন করে এসেছেন, যে শক্তিটা প্রদর্শন করে এসেছেন, তার সামনে কিন্তু কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি যে দাঁড়াতে পারবে না বিহারের এবারের বিধানসভা ভোটে। বিজেপির হাত থেকে যে বিহার অন্তত বেরোচ্ছে সেটা কিন্তু আজকে একদম স্পষ্ট হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে বয়সের সীমারেখার নিরিখে যদি নরেন্দ্র মোদীকে সরে যেতে হয়, তাহলে অমিত শাহ কি আর তার সেই পুরনো জায়গাটা ফেরত পাবেন? তার কারণ জুটিটা তাদের ভেঙে যাবে। এবং তাই জন্যই কি কোথাও গিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানের কথা ভাবছেন অমিত শাহ। কি বললেন সম্পূর্ণ ভিডিওতে, যেটা রিলিজ হয়েছে, যেটা ভাইরাল হয়েছে, শুনুন অমিত শাহ কি বলছেন। এবং অবশ্যই অমিত শাহ কিন্তু খুব বুঝে শুনে কথা বলার মানুষ, তেমন আমরা সব সময় জানি। এবং তিনি এই কথা বলছেন, তার মানে নিশ্চয়ই কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে আরএসএস এর একটা বার্তা এসেছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কোথাও না কোথাও গিয়ে একটা প্রেশারাইজ করছে আরএসএস, কিংবা বিজেপিকে প্রেশারাইজ করছে হয়তো আরএসএস, যে এই মুহূর্তে কিন্তু যদি সবার ক্ষেত্রে 75 বছরের নিয়ম মানা হয়, তাহলে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেটা যেন মানা হয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং অবশ্যই যিনি কলমে একদম সংগঠনটাকে দেখেন, তাকে কিন্তু এই দায়টা নিতেই হবে যে যাতে এই নিয়ম সবার ক্ষেত্রে একইভাবে পালন করা হয়, কোনো ধরনের কোনো এক্সেপশন যাতে না হয়। সুতরাং আরএসএস বনাম বিজেপির এই যে ফাইট, তার মাঝখানে অমিত শাহর এই যে বক্তব্য, যেটা আরো একবার আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শোনাবো, সেই সামগ্রিকটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন অমিত শাহ কি বলছেন। मैंने तो तय किया है कि मैं जब भी रिटायर्ड हो जाऊंगा, मैं मेरे बाकी का जीवन वेद, उपनिषद और प्राकृतिक खेती के लिए खर्च करूंगा। ये प्राकृतिक खेती ये इस प्रकार का एक वैज्ञानिक प्रयोग है जो कई प्रकार के फायदे देता है। फर्टिलाइजर वाला गेहूं खाने से कैंसर होता है, बीपी बढ़ता है, डायबिटीज होती है, थायराइड की प्रॉब्लम आती है। शुरू में तो हमें मालूम नहीं पड़ा। तो खाने वाले के शरीर को अच्छा रखने के लिए फर्टिलाइजर, केमिकल बगैर का खाना खाना, इसका मतलब है दवाइयों की जरूरत ही नहीं पड़ेगी। दूसरा, उत्पादन बढ़ता है। मेरे खेत पर मैंने प्राकृतिक खेती अपनाई है। आज मेरे उत्पादन में लगभग 1.5 गुना बढ़ोतरी हो चुकी है।